everyone, welcome to my YouTube channel Study in Bengali. আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা প্র্যাকটিস করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 6। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি, রেলের গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশান অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। টোটাল কিন্তু 32,438টা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তাই তোমাদের কিন্তু অনেক বেশি সিরিয়াস হয়ে নিজেদের প্রিপারেশনটা শুরু করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মানবদেহের কোন কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না? ঠিক আছে, দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আজকে 1 নম্বর কোশ্চেন। মানবদেহে কোন কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না? দেখো, আমরা সকলেই জানি কোষের মধ্যে যে মস্তিষ্ক অর্থাৎ কোষের যে মস্তিষ্ক সেটা কিন্তু নিউক্লিয়াস হয়ে থাকে। ঠিক আছে, কোষের যে মস্তিষ্ক সেটা কিন্তু নিউক্লিয়াস হয়ে থাকে। এখানে কি বলেছে? এখানে কিন্তু বলেছে মানবদেহে কোন কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। আমরা অপশানগুলো একবার দেখে নেব। দেখো, এখানে কিন্তু 4টে অপশান আছে। কী কী অপশান আছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং নিউরন। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, লোহিত রক্তকণিকাকে কিন্তু আরবিসি বলা হয়ে থাকে, শ্বেত রক্তকণিকাকে কিন্তু ডাব্লিউবিসি বলা হয়ে থাকে, অনুচক্রিকাকে প্লেটলেটস বলা হয়ে থাকে, আর নিউরন আমরা সকলেই জানি এটা কিন্তু আমাদের স্নায়ুকোষ। ঠিক আছে, নিউরন কিন্তু আমাদের স্নায়ুকোষ। তো আমরা যদি এখানে আমাদের সঠিক উত্তর দেখে নিই, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লোহিত রক্তকণিকা। ঠিক আছে, লোহিত রক্তকণিকা বা আরবিসি, ঠিক আছে, বা রেড ব্লাড যে সেল আছে, এই রেড ব্লাড সেলের মধ্যে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এইবার দেখো, এই যে রেড ব্লাড সেল আছে, এই রেড ব্লাড সেলটা কোথা থেকে উৎপত্তি হয়? অর্থাৎ রেড ব্লাড সেলের যে আমাদের উৎস কোথার থেকে হয়? রেড ব্লাড সেলের যে উৎস সেটা কিন্তু আমাদের যে অস্থি মজ্জা থাকে। ঠিক আছে, আমাদের যে অস্থি মজ্জা থাকে সেই অস্থি মজ্জাতে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি হয়। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন হয়ে থাকে? লোহিত রক্তকণিকার আয়ু কিন্তু 120 দিন হয়ে থাকে। দেখো, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের সাথে আলোচনা করছি, এই এক্সট্রা ফ্যাক্টগুলো থেকে কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পাবে। ঠিক আছে, এরপরে যে লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকা মারা যাওয়ার পর কোথায় গিয়ে জমা হয়? এটা কিন্তু আমাদের যে লিভার আছে, ঠিক আছে, আমাদের যে লিভার আছে সেই লিভারে গিয়ে কিন্তু লোহিত রক্তকণিকা স্টোর হয়। ওই জন্য কিন্তু লিভারকে বলা হয়ে থাকে গ্রেভইয়ার্ড অফ আরবিসি। কি বলা হয়ে থাকে? গ্রেভইয়ার্ড অফ আরবিসি। গ্রেভিয়ার্ড মানে কিন্তু কবরখানা, অর্থাৎ লোহিত রক্তকণিকার কবরখানা কাকে বলা হয়? লোহিত রক্তকণিকার কবরখানা কিন্তু বলা হয়ে থাকে আমাদের লিভারকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলতে চেয়েছে? বলেছে সালফারের পারমাণবিকতা কেমন? দেখো, সালফারের পারমাণবিকতা কেমন, কী কী অপশান দিয়েছে আমরা একবার দেখে নেবো। একবার বলেছে 1 পারমাণবিক, 2 পারমাণবিক, 3 পারমাণবিক এবং বহু পারমাণবিক। দেখো, সবার প্রথম তোমাদেরকে 1 পারমাণবিক, 2 পারমাণবিক, 3 পারমাণবিক এবং বহু পারমাণবিক এর ব্যাপারটা, কনসেপ্টটা তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, সবার প্রথম 1 পারমাণবিক মানে কিন্তু যাদের মধ্যে একটা করে অ্যাটম আছে। ঠিক আছে, 2 পারমাণবিক যাদের মধ্যে কিন্তু 2টো করে অ্যাটম আছে, 3 মানে যাদের মধ্যে 3টে আছে। ঠিক আছে, এরপর যে বহু আছে, ঠিক আছে, এই বহু পারমাণবিক কিন্তু অর্থাৎ এদের কিন্তু 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, এদেরকে কিন্তু বহু পারমাণবিক বলা হয়। আর একটা হয় 4 হয়ে থাকে, যে সমস্ত মৌলের পারমাণবিকতা 4 হয়ে থাকে তাদেরকে কিন্তু টেট্রা পারমাণবিক বলা হয়ে থাকে। ঠিক আছে, বা টেট্রা অ্যাটমিক বলা হয়ে থাকে। তো এখানে কিন্তু আমাদের বলেছে সালফার। দেখো, সালফারের যে পারমাণবিকতা আছে, সালফার কিন্তু 8, অর্থাৎ এই যে 8 আছে, 8টা কিসের মধ্যে পড়বে? এটা কিন্তু বহু পারমাণবিকের মধ্যে পড়বে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বহু পারমাণবিক। এবার যদি আমরা 1 পারমাণবিক কোনো মৌলের উদাহরণ দেখে নিই, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে অক্সিজেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার হয়ে যাবে হাইড্রোজেন। এরা কিন্তু 1 পারমাণবিক। যদি আমরা 2 পারমাণবিক দেখতে পাই, দেখো অক্সিজেন বলতে কিন্তু এখানে আমরা O2 ধরবো না। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অক্সিজেন যে মৌল সেটা ধরবো। এরপর দেখো যে O2 আছে, এটা কিন্তু 2 পারমাণবিক। তারপর যে H2 আছে, এটাও কিন্তু 2 পারমাণবিক। ঠিক আছে, যদি আমরা 3 পারমাণবিকে দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু O3 দেখে নেব। ঠিক আছে, বা ওজোন গ্যাস কিন্তু আমরা এখানে দেখে নেব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 3 নম্বর কোশ্চেন, পর্যায় সারণীতে সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে গেলে পারমাণবিক আকারের কি পরিবর্তন হবে? দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, পর্যায় সারণী। দেখো, এখানে তোমাদেরকে আমি পর্যায় সারণীর যে কনসেপ্টটা আছে সেটা তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। দেখো, পর্যায় সারণীতে কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে যদি আমরা সো অন যাই, তাহলে কিন্তু আমরা 18টা গ্রুপ দেখতে পাবো। ঠিক আছে, আর কতগুলো পিরিয়ড দেখতে পাবো? আমরা কিন্তু অল টোটালে 7টা পিরিয়ড, এরকম করে কিন্তু 7টা পিরিয়ড দেখতে পাবো। এইবার যদি আমি পর্যায় সারণীটাকে এখানে হালকা করে ড্র করার চেষ্টা করি,
ঠিক আছে, এটা কিন্তু আমাদের পর্যায় সারণী হয়ে যাবে যদি আমরা এটাকে ড্র করি একটুখানি নিজের মতো করে। ঠিক আছে, আমরা দেখতে পাবো পর্যায় সারণীতে যদি আমরা এই দিক থেকে এদিকে যাই, অর্থাৎ বাঁ দিক থেকে যদি আমরা পর্যায় সারণীর ডান দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু পরমাণুর যে আকার অর্থাৎ পরমাণুর যে রেডিয়াস, ঠিক আছে, পরমাণুর যে রেডিয়াস সেটা কিন্তু কমতে থাকে, পরমাণুর রেডিয়াস কিন্তু কমতে থাকে। তো আমাদের এখানে কি বলেছে, আমাদের কিন্তু এখানে বলেছে সোডিয়াম। এইবার দেখো আমি যদি সোডিয়ামের প্লেসমেন্টটা দেখি, সোডিয়াম কিন্তু থাকে এমন জায়গাতে, ঠিক আছে, সোডিয়াম কিন্তু থাকে এমন জায়গাতে, আর সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 11 হয়ে থাকে, আর যে ক্লোরিন সেটা কিন্তু থাকে এরকম জায়গাতে, ঠিক আছে। তো আমরা যদি দেখি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কিন্তু 17। আমরা যদি দেখি আমরা দেখব আমাদেরকে কিন্তু বাঁ থেকে ডান দিকে যেতে হচ্ছে, অর্থাৎ যে অ্যাটমিক রেডিয়াস আছে, পরমাণুর আকারের যে পরিমাণ, ওর অ্যাটমিক যে সাইজ আছে, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস প্লাস অ্যাটমিক সাইজ দুটোই কিন্তু কমবে, ঠিক আছে, দুটোই কিন্তু কমবে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আকারের কি পরিবর্তন হবে, আকার কিন্তু ছোট হবে, ঠিক আছে, কমবে বা ছোট হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 4 নম্বর কোশ্চেন। থার্মোমিটারে তাপ সুবেদী কোন পদার্থটি ব্যবহার করা হয়? দেখো এর থেকে ইজি কোশ্চেন আর হতে পারে না, আমরা এটা সকলে জানি। আমাদের বাড়িতে যে থার্মোমিটার আছে, অর্থাৎ যে সেলসিয়াস থার্মোমিটার আছে বা যে ফারেনহাইট থার্মোমিটার আছে, প্রত্যেকটা থার্মোমিটারে কিন্তু পারদ বা মার্কিউরি, ঠিক আছে, পারদ বা মার্কিউরি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এইবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, পারদের যে সিম্বল সেটা কি, সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের পরবর্তী কোশ্চেন। অবাধে পতনশীল কোনো বস্তু, ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। অবাধে পতনশীল কোনো বস্তুর গতি কিসের উদাহরণ? দেখো কোনো একটা বস্তু যখন ফ্রিলি ফল হয়, অর্থাৎ আমরা যদি এখানে ছবিটাকে আঁকি, মনে করো কোনো একটা বস্তু, এটা হচ্ছে সারফেস বা আর্থের যে ক্রাস্ট, এখান থেকে মহাকাশ থেকে কোনো একটা বস্তু হয়তো নিচের দিকে আসছে, ঠিক আছে, কোনো একটা পাথর হয়তো নিচের দিকে আসছে, বা তুমি কোনো একটা পাথর ওপরের দিকে ছুঁড়ে মারলে সেই পাথরটা যদি নিচের দিকে নেমে চলে আসে, তাহলে তার গতিটা কেমন গতির উদাহরণ হয়? আমরা অপশানগুলো একবার দেখে নেব। বৃত্তীয় গতি অর্থাৎ সার্কুলার মোশন, সার্কুলার মোশন মানে কি, এটা সার্কুলার শেপ পথে ঘুরছে, ঠিক আছে। তারপরে কি আছে, সমত্বরণ, তারপরে আছে বিষমত্বরণ, তারপরে আছে নড অর্থাৎ নান অফ দি অ্যাভাব। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সমত্বরণ। এইবার দেখো তোমাদের যে সমত্বরণ যে কনসেপ্টটা আছে, সেই সমত্বরণের কনসেপ্টটা তোমাদেরকে একবার বলে দিই, ঠিক আছে। দেখো আমাদের প্রথমে সঠিক অ্যান্সার তো হয়ে যাবে সমত্বরণ। এবার এই সমত্বরণের কনসেপ্টটা কি, যখন আমরা কোনো একটা জিনিসকে ওপরের দিকে ছুঁড়ে মারবো বা ওপর থেকে যখন কোনো একটা জিনিস নিচে নামবে, আমি ধরলাম তুমি ওপরে কোনো একটা পাথর ছুঁড়ে মেরেছো, সেই পাথরটা যখন নিচে পড়বে, সেই পাথরটা কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য কিন্তু একই স্পিডে বা একই ভেলোসিটিতে কিন্তু নিচে আসবে, কখনো কিন্তু বাড়বে না, কখনো কিন্তু কমবে না, ঠিক আছে। যে এখান থেকে মনে করো এই ডিস্টেন্সে এসেছে এসেছে 5 মিটার/সেকেন্ডে, তার পরবর্তী যে ডিস্টেন্স সেটা 10 মিটার/সেকেন্ডে আসবে, সেরকমটা কিন্তু না, একটা ইউনিফর্ম বেগে আসবে, ঠিক আছে, অর্থাৎ সমতরণে আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন। সমুদ্রের জলে শব্দের গতিবেগ কত? দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো সমুদ্রের জলের গতিবেগ কত? সমুদ্রের জলের গতিবেগ কিন্তু 1541 মিটার/সেকেন্ড, শব্দের গতিবেগ, ঠিক আছে। সমুদ্রের জলে শব্দের গতিবেগ কত? সাউন্ড স্পিড ইন ওশেন, ঠিক আছে, কত হবে? এটা হবে কিন্তু 1541 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এরপর দেখো এখানে যে 1498 আছে, এটা কিন্তু পাতিত জল, অর্থাৎ যে ডিস্টিলড ওয়াটার আছে, সেই ডিস্টিলড ওয়াটারে কিন্তু জলের ভেতরে শব্দের গতিবেগ কত? শব্দের গতিবেগ কিন্তু 1498 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এরপর দেখো নিচে আছে কিন্তু 332, এটা কিন্তু আমাদের যে বাতাস, অর্থাৎ আমাদের যে নর্মাল এয়ারে বাতাসের গতিবেগ কত হয়ে থাকে? নর্মাল এয়ারে বাতাসের গতিবেগ কিন্তু 332 মিটার/সেকেন্ড হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, CO2তে কার্বন ও অক্সিজেনের ভরের, ঠিক আছে, এখানে এগেন একটু টাইপিং মিস্টেক আছে, আমি এখানে নিচে লিখে দিচ্ছি, CO2তে কার্বন ও অক্সিজেনের অনুপাত কত? দেখো আজকে তোমাদেরকে এই জিনিসটা শিখতে হবে। দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে কার্বন হয়ে থাকে, ঠিক আছে, আর যে অক্সিজেন হয়ে থাকে, দেখো কার্বনের যে অ্যাটমিক নাম্বার সেটা কিন্তু 6 হয়ে থাকে, ঠিক আছে, আর অক্সিজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা কিন্তু 8 হয়ে থাকে, আর এদের যে অ্যাটমিক মাস হয়ে থাকে, ঠিক আছে, যেটাকে আমরা পারমাণবিক ভর বলি, সেটা কিন্তু এর প্রায় ডবল হয়ে থাকে, অর্থাৎ কার্বনের কিন্তু হয়ে যাবে 12 আর অক্সিজেনের কিন্তু হয়ে যাবে 16। এইবার যদি আমরা দেখি, তো আমরা এখানে কি দেখতে পেলাম যে কার্বনের মলিকিউলার মাস হচ্ছে 12, আর হচ্ছে অক্সিজেনের যে মলিকিউলার মাস আছে, ঠিক আছে, এখানে আমি আবার লিখছি,
এটা একটু খেয়াল করবে, একটু ভুল হয়ে গেছে এখানে। আচ্ছা, কার্বনের যে মলিকিউলার মাস সেটা কিন্তু 12 আর অক্সিজেনের কিন্তু মলিকিউলার মাস 18। এইবার যদি আমরা দেখি CO2, ঠিক আছে, এখানে কিন্তু কার্বন একটা আছে, একটা থাকলে লেখে না, ঠিক আছে, আর অক্সিজেন কিন্তু দুটো আছে। তো কার্বন একটা আছে মানে আমরা কোনটা নেব, আমরা কিন্তু নেব 12, ঠিক আছে, মলিকুলার মাস ধরে কিন্তু এটা করতে হবে, অর্থাৎ অ্যাটমিক নাম্বারের ডবল প্রায়, ঠিক আছে। আর O2 আছে, অর্থাৎ এটা কিন্তু 18 গুণ 2 করতে হবে, ঠিক আছে। তো 18 দুগুণে কিন্তু 36 হয়ে যাবে। তো 12 এখানে 36 হবে। আমরা যদি এখানে কাটাকুটি করি বা আমরা যদি এখানে রেশিও করি, আমরা দেখতে পাবো 3 4 12, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাবো যদি আমরা এখানে কাটাকুটি করি তাহলে এটা কত দিয়ে কাটাকুটি যাবে, আমরা এখানে কাটাকুটিটাকে এই পাশটাতে করার চেষ্টা করি। দেখো এখানে কি বলতে চেয়েছে, তো আমরা দেখলাম কত পাচ্ছি, আমরা এখানে কিন্তু আমরা পাচ্ছি 12:18 দুগুণে 36। তো আমরা যদি কাটাকুটি করি 6 দুগুণে 12, এখানে কিন্তু 18 দুগুণে 36 হয়ে যাবে। তারপরে কিন্তু হয়ে যাবে 3 দুগুণে 6, তারপরে কিন্তু এটা হয়ে যাবে 3 6 18, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পেলাম, আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে আমাদের কার্বন আর অক্সিজেনের আণবিক ভরের অনুপাত কত হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে 2:3, ঠিক আছে, সেটা কিন্তু হয়ে যাবে 2:3। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সরি, এখানে কিন্তু 6:18 আছে, এটা কিন্তু হয়ে যাবে 1:3, ঠিক আছে। আমরা যদি এটাকে 3 দিয়ে কাটাকুটি করি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরের কোশ্চেন, কার্য কি? দেখো কার্য কি, কার্য কোন ধরনের রাশির কথা এখানে বলেছে, দেখো কার্য কোন ধরনের রাশির কথা এখানে বলেছে, কার্য একটা স্কেলার রাশি, কার্য একটা ভেক্টর রাশি, এ আর বি দুটোই আর নট। দেখো কার্যের কিন্তু শুধুমাত্র মান আছে, ঠিক আছে, কার্যের কিন্তু শুধুমাত্র মান আছে, কার্যের কিন্তু কোনো রকম অভিমুখ নেই, তাই কার্য কিন্তু একটা স্কেলার রাশি হয়ে যাবে। ভেক্টর রাশি আমরা কাকে বলি, যার কিন্তু মান এবং অভিমুখ দুটোই আছে, তাকে কিন্তু আমরা ভেক্টর রাশি বলে থাকি, ঠিক আছে। আমার মনে হয় আগের যে কোশ্চেনটা আছে সেখানে একটু প্রবলেম হয়ে গেছে, ওটা আমি কারেকশন করে দিচ্ছি। তো এখানে কিন্তু হয়ে যাবে 12, আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 36। আমরা যদি কাটাকুটি করি 6 দুগুণে 12 হবে, আর এখানে কিন্তু 18 দুগুণে 36 হবে, তারপর কিন্তু 3 দুগুণে 6, 9 দুগুণে 18 হবে, অর্থাৎ 1:3 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের পরের কোশ্চেন কী আছে, নিম্নলিখিত কোনটি তাপমাত্রার একক নয়। এখানে কতগুলি অপশান আছে, 4টে অপশান আছে। কেলভিন অর্থাৎ কে, তারপর ফারেনহাইট অর্থাৎ এফ, তারপর সেলসিয়াস অর্থাৎ সি, আর যে নিউটন আছে, দেখো নিউটন যেটা আছে, নিউটন কিন্তু বলের একক, ঠিক আছে, নিউটন কিন্তু বলের একক, তাই নিউটন এখানে সঠিক অ্যান্সার হবে না। আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে, বলেছে কোনটা নয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক কোনটা তাপমাত্রার একক নয়, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউটন। নিউটন কিন্তু কোনো রকম তাপমাত্রার একক নয়, এটা কিন্তু ফোর্স বা বলের একক কিন্তু নিউটন। তোমাদের জন্য একটা HW থাকবে, এই যে বলের বা ফোর্সের যে SI, ঠিক আছে, ফোর্সের যে CGS একক আছে, সেই CGS এককটা কি সেটা তোমরা কমেন্টে জানাবে। নিউটন কিন্তু SI একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের পরের কোশ্চেন, অ্যাসিডের ধর্ম কী? দেখো অ্যাসিডের কিন্তু ধর্ম আমরা বলবো, অ্যাসিড কী করে, অ্যাসিড কিন্তু নীল যে লিটমাস পেপার আছে, ঠিক আছে, নীল যে লিটমাস পেপার আছে, সেই লিটমাস পেপারকে কিন্তু লাল করে দেয় অ্যাসিড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, বীজের অঙ্কুর উদ্গমের সময় কোনটি ভবিষ্যতের অঙ্কুর হিসেবে বিকশিত হয়? তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। বীজ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল আর শস্য। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, দেখো যখন ফুলের যে নিষেক হয়, ঠিক আছে, সেখান থেকে যে ফল হয়, সেই ফলের ভেতরে কিন্তু যে ভ্রূণমুকুল বলে যে অংশটা থাকে, এটাই কিন্তু অঙ্কুর হিসেবে পরবর্তীকালে নতুন গাছের জন্ম দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের পরের কোশ্চেন, আমরা লিটমাস কী থেকে পাই? দেখো এই যে লিটমাস পেপার, যেটা দিয়ে কিন্তু অ্যাসিড বা বেসিক অর্থাৎ অ্যাসিড বা ক্ষারের যে পরীক্ষাটা করা হয়, সেই লিটমাস পেপার আমরা কোথা থেকে পেয়ে থাকি? অপশানগুলো কী কী আছে, লাইকেন, স্পাইরোগাইরা, মস আর নান অফ দি অ্যাবাভ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লাইকেন। এই লাইকেন থেকেই কিন্তু আমরা যে লিটমাস পেপার, সেই লিটমাস পেপার কিন্তু পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের পরের কোশ্চেন, পর্যায় সারণীর 18তম গ্রুপের মৌলদের কী ধরনের মৌল বলা হয়ে থাকে? দেখো পর্যায় সারণীর যে 18 নম্বর যে গ্রুপ আছে, সেই 18 নম্বর গ্রুপকে কিন্তু বলা হয়ে থাকে নোবেল গ্যাস, ঠিক আছে। কারণ এখানে যে মৌলগুলো আছে, অর্থাৎ হিলিয়াম, তারপরে নিয়ন, তারপর ক্রিপ্টন, তারপর জেনন, এই যে মৌলগুলো আছে, এগুলো কিন্তু কোনো রকম
এই যে গ্যাসগুলো আছে এগুলো কিন্তু কোনো রকম আদার যে গ্যাসেস থাকে তাদের সঙ্গে কিন্তু রিয়াকশন করে না, এই জন্য কিন্তু এদেরকে বলা হয়ে থাকে নোবেল গ্যাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের পরবর্তী কোশ্চেন, 240 ভোল্ট যুক্ত একটি লাইনের মধ্য দিয়ে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে পরিবাহীর ক্ষমতা কত হয়ে যাবে? দেখো, ক্ষমতা মানে কিন্তু সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে ক্ষমতা মানে কিন্তু পাওয়ার। ঠিক আছে, আর বি মানে কিন্তু এখানে ভি মানে কিন্তু বিভব প্রভেদ হয়ে যাবে। ঠিক আছে, আর যে অ্যাম্পিয়ার আছে সেটা কিন্তু হয়ে যাবে 0.6। ঠিক আছে, 0.6। এইবার দেখো, যদি আমরা ফর্মুলাটা দেখি, ফর্মুলাটা কিন্তু হয়ে থাকে পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, অর্থাৎ আমাদেরকে কিন্তু 240 ইন্টু 0.6 করতে হবে। এখানে আমি আবার লিখছি। ঠিক আছে, এখানে শুধু আমি ফর্মুলাটা লিখছি, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, অর্থাৎ এখানে কিন্তু হয়ে যাবে 240 ইন্টু 0.6। এবার যদি আমরা কাটাকুটি করি তো আমরা কত দেখতে পাবো, 4 6 24 4, হাতে 2, 6 2 12 আর 2 14 ওয়াট। ঠিক আছে, পাওয়ারের যে ইউনিট সেটা কিন্তু ওয়াটে হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 144 ওয়াট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পরের কোশ্চেন, কোনো তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে নিয়ে যেতে গেলে কী করতে হবে? দেখো, সেলসিয়াস স্কেল থেকে যদি আমরা কেলভিন স্কেলে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে 273 ডিগ্রি এটাকে কিন্তু প্লাস করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, টেম্পারেচার বলেছে মনে করো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এটা কেলভিন স্কেলে কত হবে? এটা কিন্তু হয়ে যাবে 273 প্লাস 30, অর্থাৎ 3 7 3 10 0 হাতে 1, 303 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, তো সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে গেলে কিন্তু আমাদেরকে 273 অ্যাড করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পরের কোশ্চেন, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? দেখো, এর মধ্যে কোনটি নোবেল গ্যাস নয়? দেখো, নোবেল গ্যাস সম্পর্কে তোমাদের একটু আগেই বললাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের যে পর্যায় সারণীর যে 18 নম্বর গ্রুপ, যেটাকে আমরা জিরো গ্রুপ বলে থাকি, সেখানে কিন্তু থাকে। তো এর মধ্যে থেকে দেখো যে অপশানগুলো আছে, আর্গন, রেডন, ক্রিপ্টন, এগুলো সকলেই কিন্তু নোবেল গ্যাস। এর মধ্যে থেকে গ্যাস নয় কিন্তু লেড, এটা কিন্তু একটা ধাতু। ঠিক আছে, লেড বা প্লাম্বাম যেটাকে আমরা পিবি বলে থাকি, এটা কিন্তু কোনো রকম নোবেল গ্যাস নয়, এটা কিন্তু একটা মেটাল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগটির ক্রিস্টাল ওয়াটার নেই? দেখো, ক্রিস্টাল ওয়াটার মানে কি? ক্রিস্টাল ওয়াটার মানে কিন্তু কোনো যৌগ বা কোনো রকম কম্পাউন্ডের সঙ্গে যদি কোনো জলের অণু মিশে থাকে সেটাকে কিন্তু ক্রিস্টাল ওয়াটার বলা হয়ে থাকে। এখানে কিন্তু অপশানগুলো একদম ইজি দিয়েছে, তোমরা দেখলেই করতে পারবে। দেখো, যার মধ্যে কোনটার ভেতরে জল আছে? দেখো, জল কিন্তু এইটার ভেতরেও আছে, এইটার ভেতরেও আছে, আবার এইটার ভেতরেও আছে, অর্থাৎ Na2CO3 10H2 যেটাকে আমরা ওয়াশিং সোডা বলে থাকি, সেই ওয়াশিং সোডার মধ্যেও কিন্তু আছে। CaSO4 5H2O যেটাকে আমরা বলি, CuSO4 যেটাকে আমরা কপার সালফেট বলি, সেটাতেও কিন্তু আছে। ZnSO4 7H2O, জিঙ্ক সালফেটও কিন্তু আছে। একমাত্র NaHCO3 যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি, ঠিক আছে, যে বেকিং সোডা বলে থাকি, সেটাতে কিন্তু কোনো রকম ক্রিস্টাল ওয়াটার নেই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন, কোনো ব্যক্তি 13 কেজি ভরের একটা বস্তাকে মাটি থেকে 1.5 মিটার, ঠিক আছে, এখানে এটা কথায় পড়ে গেছে, এটাকে তোমরা সংখ্যায় করে নাও, 1.5 মিটার উঁচুতে তুললে স্থিতিশক্তির পরিমাণ কত হবে? দেখো, যদি তোমাদেরকে সবার প্রথমে কিন্তু তোমাদের জানতে হবে স্থিতিশক্তি বের করতে গেলে কোন ফর্মুলাটা লাগে, সেক্ষেত্রে কিন্তু mgh এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে হয়। দেখো, এখানে কিন্তু আমরা মাস পেয়ে গেছি 13 কেজি, ঠিক আছে, তারপর যে গ্র্যাভিটেশন সেটা কিন্তু এখানে বলেনি। দেখো, যদি তোমাদেরকে গ্র্যাভিটেশন না বলে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে গ্র্যাভিটেশন 9.81 ধরতে হবে। ঠিক আছে, 9.81 কিন্তু তোমাদেরকে গ্র্যাভিটেশন ধরতে হবে, কিন্তু এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে কিন্তু গ্র্যাভিটেশন জি মানে তোমরা 10 ধরে নেবে। ঠিক আছে, তো কি বললাম, তো আমাদের কিন্তু mgh এই ফর্মুলাতে ফেলতে হবে। তো আমরা যদি এখানে এদের মানগুলো পরপর লিখি, এম আমি কত পেলাম? এম কিন্তু আমি পেলাম 13 কেজি। ঠিক আছে, তারপর এইচ কত পেলাম? এইচ কিন্তু পেলাম 1.5 মিটার, আর যে জি আছে অর্থাৎ গ্র্যাভিটেশন আছে সেটা কিন্তু পেয়ে গেলাম 10। তো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা কত পাবো? এবার যদি আমরা এটাকে ফর্মুলাতে ফেলি তাহলে ফর্মুলাতে ফেললে কিন্তু হয়ে যাবে mgh, অর্থাৎ 13 ইন্টু 10 ইন্টু 1.5, যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা এটা পাবো। তো আমাদের এখানে কত অ্যান্সার হয়ে যাবে? তো আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে 13 ইন্টু 15 করলে কত হয়? 13 গুণ কিন্তু 15, 3 5 15, 5 5 13 65, 5 হাতে হচ্ছে 6, 13কে 13 আর 6 19, 195। ঠিক আছে, আর এটা কিন্তু সবসময় মনে রাখবে, এটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তির ইংলিশ কিন্তু পোটেনশিয়াল এনার্জি, আর এনার্জি কিন্তু সবসময় জুলে বেরোয়। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 195 জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব,
NH4NO3-তে নাইট্রোজেনের ভাগ শতকরা কত? দেখো এখানে কিন্তু আমাদেরকে আবার সেই ধরনের অঙ্কটা করতে হবে। দেখো এখানে NH4NO3, ঠিক আছে। দেখো সবার প্রথমে এনের যে আণবিক ভর সেটা কিন্তু 14। কেন 14? আণবিক ভর কিন্তু যে আমাদের পারমাণবিক নাম্বার থাকে সেই পারমাণবিক নাম্বারের ডবল হয়ে থাকে, অর্থাৎ এনের নাইট্রোজেন কিন্তু 7 হয়ে থাকে আমরা জানি, কিন্তু আমরা কিন্তু 7-এর পরিবর্তে 14 ধরবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে। তো দেখো এন মানে কিন্তু আমাদেরকে এখানে ধরতে হবে 14। তারপরে কত আছে দেখো, হাইড্রোজেন 4টে আছে। দেখো হাইড্রোজেন 4টে আছে মানে কিন্তু হাইড্রোজেনকে 1 অর্থাৎ 2, ঠিক আছে। অর্থাৎ হাইড্রোজেন 4 দুগুণে কিন্তু 8টা হয়ে যাবে। তারপর যে আবার কিন্তু একটা এন আছে মানে আবার একটা 14। তারপর কিন্তু যে O3 মানে অক্সিজেন 16, 3 16 কিন্তু 48 করতে হবে। তো আমরা যদি এটাকে প্লাস করি 14 14 28, 28 আর 8 কিন্তু 8 আর 8 16 36, 36 আর ওদিক থেকে কিন্তু আমাদের যে 48 আছে, ঠিক আছে। তো আমরা এখানে যদি দেখি তো 36 প্লাস আমাদের যে এখানে 48 আছে, তো 8 আর 6 14, 4 হাতে হচ্ছে 1, এটা কিন্তু 84 হয়ে যাবে, ঠিক আছে। তো 84 মোল কিন্তু এই যে NH4NO3 এটার যে আণবিক ভর সেটা কিন্তু পারমাণবিক ভর সেটা কিন্তু 84 হয়ে যাবে। এইবার যদি আমরা ক্যালকুলেশন করি তো এই যে 84-র ভেতরে, ঠিক আছে, 84-র ভেতরে নাইট্রোজেন কত ছিল? নাইট্রোজেন কিন্তু ছিল 28, ঠিক আছে। নাইট্রোজেন কত ছিল? নাইট্রোজেন কিন্তু ছিল 28। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তো আমরা দেখব 3 28-এ কিন্তু 84, 100/3, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 33.33 এরকম পার্সেন্ট। এখানে একটু অপশানের মিস্টেক আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু 33.33 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো এখানে একটা অঙ্ক তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। দেখো ডাব্লিউ ইকুয়ালস টু কী দিয়েছে, অর্থাৎ ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু 150 জুল দিয়েছে। এফ ইকুয়ালস টু অর্থাৎ ফোর্স অ্যাপ্লাইড কিন্তু 50 দিয়েছে, 50 নিউটন দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এস বা ডিসপ্লেসমেন্ট কত হবে? তোমাদেরকে ফর্মুলাটা আমি আরেকবার রিমাইন্ড করে দিই। দেখো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু এফ ইন্টু এস অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এই যে অঙ্কের উত্তরটা এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ডেসক্রিপশানে তোমাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমাদেরকে কিন্তু আরও ভালো করে প্রিপারেশান নিতে হবে। গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশান প্লাস যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।